আচ্ছা, আজকে আমরা মডেল সেট 6 করাচ্ছি। বিবেকানন্দ মডেল সেট 6 যেটা 6 নম্বর আ 6 নম্বর সেটে আছে। মডেল সেট 6 টা করাচ্ছি। ঠিক আছে? পেজ নাম্বার কত? ৩৫৪। ঠিক আছে? ৩৫৪। এই পেজের আমরা একদম লাস্ট থেকে অঙ্ক করাবো। সবার ফার্স্ট যে অঙ্ক করাচ্ছি সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে? ৮ এর দাগের অঙ্কটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। কি বলেছে? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাজ পার AS3 ইনডাইরেক্ট মেথড বলেছে। বলছে ক্যাশ ব্যালেন্স এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড ৬০,০০০ টাকা, ক্যাশ ব্যালেন্স এট দ্য এন্ড অফ পিরিয়ড ৬৮,০০০ টাকা, সেল অফ ফিক্সড অ্যাসেট বলেছে ১,২০,০০০, রিডেমশন অফ ডিবেঞ্চার বলেছে ২,০০,০০০ টাকা, নেট প্রফিট বলেছে ৮,০০০ টাকা, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট বলেছে ৩২,০০০ টাকা, আর ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস বলে দিয়েছে কত? ৪৮,০০০ টাকা। তো অঙ্কটা করলে একদম সোজা অঙ্ক, একদমই সোজা অঙ্ক দিচ্ছে। তো ছোট্ট সেরকম কোনো ঝামেলাও নেই অঙ্কটার মধ্যে। লিখব কি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, লিখব কি অ্যাজ পার AS3। তুমি এ দিয়ে লিখবো ক্যাশ ফ্লো ফর্ম অপারেটিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে? তো ক্যাশ ফ্লো ফর্ম অপারেটিং অ্যাক্টিভিটিস সবার প্রথম লিখবো। এখানে তো সেরকম কিছু নেই, নেট প্রফিট যেটা দিয়েছে এটাই হচ্ছে অপারেটিং প্রফিট হয়ে যাবে। ঠিক আছে? তো নেট প্রফিটটাই হয়ে যাবে অপারেটিং প্রফিট। এখানে লিখলাম নেট প্রফিট, লিখে দিলাম যেটা দিয়েছে। নেট প্রফিট দিয়েছে আমার অঙ্কে ৮,০০০ টাকা। ঠিক আছে? এর সাথে কি বলে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট এই ৩২,০০০ টাকা যোগ করবো। ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস কত টাকা যোগ করতে বললাম বল? ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট ৩২,০০০ টাকা যোগ করবো। আর কি বলেছে? ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস, ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস ৪৮,০০০ টাকা যোগ করবো। ঠিক আছে তো? ৩২ আর ৪৮, ৪০ আর ৪৮ যোগ করে কত হচ্ছে? ৮৮। ঠিক আছে? তো ৮৮ আর হয়ে গেল। আর কিছু আইটেম আছে এখানে দেখে নিই জাস্ট। এটা, এটা, এটা ৩ টে হয়ে গেল। আর কিছু নেই। তাহলে যেটা বেরোলো ৮৮,০০০ টাকা, এটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে তো? যেটা বেরোলো সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। দেখতো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস অ্যান্সার কত? ৮৮,০০০ টাকা মিলে গেছে। এবার লিখবো কি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বি দিয়ে লিখবো। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে তো? তো ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে একটাই আসবে, সেল অফ ফিক্সড অ্যাসেট ১,২০,০০০ টাকা। লেখ সেল অফ ফিক্সড অ্যাসেটস ১,২০,০০০। বাইরে চলে গেল। নেক্সট কি বলেছে? নেক্সট কি বলেছে? লাস্ট হয়ে গেল। সি নম্বর পয়েন্ট লিখবো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস।
ঠিক আছে, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে কি আসবে, রিডেমশন অফ ডিবেঞ্চার, রিডেমশন অফ ডিবেঞ্চার কত, 2 লাখ টাকা বাইরে, টাকা বেরিয়ে গেছে তাই মাইনাস হয়ে গেল। কত হচ্ছে, 1,20,000 আর 80, 2,08,000 থেকে 2,00,000 বাদ দিলে 8,000 টাকা, যেটা বেরোলো তাকে বলা হয় নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, যোগ কি লেখা আছে, ওপেনিং ক্যাশ ব্যালেন্স 60,000 টাকা, যোগ দিয়ে লিখবো ওপেনিং ক্যাশ ব্যালেন্স 60,000 টাকা, যোগ দিয়ে লিখবো ওপেনিং ক্যাশ ব্যালেন্স 60,000 টাকা, যোগ করে কত হলো 68,000, এটা হলো ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। ক্লোজিং ক্যাশ ব্যালেন্স 68,000 টাকা, তাহলে এই অঙ্কটা হয়ে গেল, দেখ অ্যান্সারটা মিলেও গেল। এর সঙ্গে অনেক থিওরি দিয়েছিল, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সুবিধাগুলো লিখতে বলেছিল, 6 নাম্বার দিয়েছিল। নেক্সট অঙ্কে চলে আসবো আমরা, নেক্সট অঙ্কে চলে আসবো, সাতের দাগেরটা বলছে কারেন্ট রেশিও 2 মানে রেশিওর অঙ্ক দিয়েছে সাতের দাগে, কারেন্ট রেশিও বলছে 2.5:1, ওয়ার্কিং ক্যাপিটাল বলেছে 90,000 টাকা, ঠিক আছে, ক্যালকুলেট অ্যামাউন্ট অফ কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট, বহুবার করেছে এই অঙ্কটা, একদম ইজি অঙ্ক দিয়েছে। তাহলে কারেন্ট রেশিও বলছে 2.5:1, কারেন্ট রেশিও বলেছে 2.5:1, মানে কারেন্ট রেশিও বের করা হলো CA/CL হচ্ছে 2.5/1, তাহলে CA কি হবে 2.5 CL, হয়ে গেল। নেক্সট লাইন লিখবো ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটিস। ওয়ার্কিং ক্যাপিটাল কত বলে দিয়েছে অঙ্কে, 90,000 টাকা, 90,000। CA হচ্ছে 2.5 CL মাইনাস CL, 90,000 ইকুয়াল টু 1.5 CL, তাহলে CL কত হবে, 90,000 ডিভাইড বাই 1.5, সেটা করা 90,000 ডিভাইড বাই 1.5 কত হচ্ছে, 60,000, CL বেরিয়ে গেল 60,000। CA কত, দেখ উপরে অলরেডি বের করেছিলাম, CA হচ্ছে 2.5 CL, তাহলে কি হচ্ছে 2.5 ইন্টু 60,000, 1,50,000 টাকা, তাহলে CL বেরিয়ে গেল 60,000 আর CA বেরিয়ে গেল 1,50,000, দেখা যাক মিলেছে কিনা, অবশ্যই মিলবে। কারেন্ট অ্যাসেট বেরিয়েছে তোর 1,50,000 টাকা আর কারেন্ট লায়াবিলিটি 60,000 টাকা, ঠিক আছে তো। বিতে বলেছে ওপেনিং স্টক বলেছে 32,000 টাকা, ক্লোজিং স্টক বলেছে 28,000 টাকা, ঠিক আছে তো। সেল বলেছে 3,00,000 টাকা, গ্রস প্রফিট বলেছে 25% অন কস্ট, বলছে ক্যালকুলেট স্টক টার্নওভার রেশিও, তাহলে স্টক টার্নওভার রেশিও, স্টক টার্নওভার রেশিও ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক, কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক, স্টক টার্নওভার রেশিও বের করা হলো কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক, আর কস্ট অফ গুডস সোল্ড বের করা ফর্মুলা হচ্ছে সেলস মাইনাস জিপি, আর অ্যাভারেজ স্টক বের করা ফর্মুলা হচ্ছে ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক বাই 2। নিশ্চয়ই অঙ্কে সমস্ত ডেটা বলে দিয়েছে, অঙ্কে সেল বলে দিয়েছে কত, সেল বলেছে 3,00,000 টাকা, লিখলাম সেল হচ্ছে 3,00,000 টাকা। জিপি, জিপি কি বলেছে অঙ্কে, অঙ্কে জিপি বলেছে কস্টের মানে 25% বলেছে জিপি, কস্টের উপর 25%, কস্টের উপর আমরা যদি জানি, আমরা জানি তো এটা কস্ট আর সেল, 25 মানে 1/4, কস্টের উপর 1/4 হলে সেলের উপর 1/5 হয়, ঠিক আছে তো। 3,00,000-এর 1/5, তাহলে এখানে কি করব, প্রফিট হচ্ছে 3,00,000-এর 1/5 ডিভাইডেড বাই ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক বাই 2, মানে 32 যোগ 28/2,
32,000 যোগ 28,000 ডিভাইড বাই 2, 3,00,000। 3,00,000-এর 1/5 করলে কত হবে? 60,000। আর 30 আর 20 50, 60কে 2 দিয়ে ভাগ করলে 30,000। 3,00,000 থেকে 60,000 বাদ দিলে কত হয়? 2,40,000 বাই 30, 2,40,000 বাই 30,000, তাহলে কত হচ্ছে? 8। 8 টাইমস, অ্যান্সার হবে 8 টাইমস। ঠিক আছে, এটা বেরিয়েছে তো অ্যান্সার 8 টাইমস বেরিয়েছে। ঠিক আছে, 8 টাইমস অ্যান্সারটা বেরিয়ে গেল। এখানে তো অ্যান্সার দেয়নি মনে হয়, না? বইতে মনে হয় এটার অ্যান্সার দেয়নি। এটা করে দিলাম আমরা। আচ্ছা, 7 দাগে যে রেশিওর অঙ্কটা করলাম তার সঙ্গে যে একটা থিওরি অর দিয়েছিল, বলছিল কারেন্ট রেশিও লেখো আর প্রোপ্রাইটারি রেশিও লেখো। ঠিক আছে, অর এ থিওরি দিয়েছিল। হুম। আচ্ছা, এবার 6 দাগের অঙ্কটা করবো, অ্যাডমিশন। ঠিক আছে, অ্যাডমিশন কি বলছে? মদন অ্যান্ড মোহন আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 3:2। ঠিক আছে তো, দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন 31 মার্চ 2024। ব্যালেন্স শিট দিয়েছে, মদন আর মোহনের ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা অ্যাডমিশন অঙ্ক দিয়েছে। ব্যালেন্স শিট দেখাই যাচ্ছে। কটা অ্যাডজাস্টমেন্ট? 4টে অ্যাডজাস্টমেন্ট। আগে দাগটা কেটে নে। ঠিক আছে, আগে অ্যাডমিশনের দাগটা কেটে নে। 6 দাগের অঙ্ক না এটা? হ্যাঁ। প্রথমে লিখবো ইন দ্য বুকস অফ ফার্ম। ঠিক আছে, তারপর লিখবো কি? প্রথমে লিখবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এদিকে লিখবো ক্রেডিট, এদিকে লিখবো ডেবিট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট হয়ে গেল। এবার লিখবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্রেডিট, ডেবিট, আর লাস্ট হচ্ছে ব্যালেন্স শিট। এদিকে লিখবো লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস।
ঠিক আছে, লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস। তাহলে চ এক একটা করে আগে পার্টনারদের নাম দেখে নি কি কি ছিল। মদন, মোহন, প্রীতম। মদন, মোহন, প্রীতম। মদন, মোহন, প্রীতম লেখা হয়ে সব। এবার পোস্টিং গুলো একটা করে করতে থাকো, ঠিক আছে। প্রথমে কি বলেছে? প্রথমে দেখ, ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স বলেছে, মানে মদনের ব্যালেন্স 90 আর মোহনের 60। তাহলে লিখে দেবো প্রথমে মদনের 90,000 টাকা আর মোহনের 60,000 টাকা। পার্টনার্স ক্যাপিটাল লিখবো কি? বাই ব্যালেন্স বিটি বলে মদনের ঘরে 90,000 টাকা আর মোহনের ঘরে 60,000 টাকা। নেক্সট কি বলেছে? রিজার্ভ 45,000 টাকা। রিজার্ভটা ভাগ করতে হবে। 45,000 টাকা রিজার্ভটা ভাগ করবো 3:2 রেশিওতে। ঠিক আছে, রিজার্ভটা ভাগ করবো কি 3:2 রেশিওতে। তাহলে লেখ রিজার্ভটা, পার্টনার্স ক্যাপিটালে এইটা লেখ রিজার্ভ। 45,000 টাকাকে 3:2 ভাগ করলে কত হবে? 27,000 আর 18,000। 27,000 আর 18,000। কেইটাস, কেইটাস কি কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল? না, কেইটাসে কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না, যা ছিল দেখে দেখে বসিয়ে দেবো 30,000 টাকা। কেইটাসে বসিয়ে দেবো 30,000 টাকা লাইব্রেরি সাইডে। নেক্সট, লাইব্রেরি খাতাম অ্যাসেট সাইডে চলে। বিল্ডিং ছিল 60,000 টাকা। বিল্ডিং ছিল 60,000 টাকা। বলছে ফিক্স অ্যাসেট ডেপ্রিসিয়েট 10%, মানে সমস্ত ফিক্সের 10% কমে গেছে। তাহলে বিল্ডিং ছিল 60,000 টাকা, 10% কমে গেছে। লেখ অ্যাসেটে লেখ বিল্ডিং ছিল 60,000 টাকা, রিডিউস হয়েছে কত পার্সেন্ট? 10%, মানে 6,000 টাকা। বাদ দিয়ে বাইরে বসলো 54,000 টাকা। এবার অ্যাসেট কমে গেছে, অ্যাসেট কমে গেলে রিভ্যালুয়েশন ডেবিটে লিখবো টু বিল্ডিং বলে লিখবো 6,000 টাকা। মেশিনারি ছিল 40,000 টাকা, এটাও 10% কমে গেছে। মাইনাস রিডিউস মানে 4,000 টাকা। 40 থেকে 4 বাদ দিয়ে কত হলো? 36,000 টাকা। লিখবো কি টু মেশিনারি। 4,000 টাকা হয়ে গেল। আর কি ছিল? ফার্নিচার ছিল 20,000 টাকা, এটাও 10% কমেছে। লেখ ফিক্স সাইডে লেখ ফার্নিচার 20,000 টাকা। ফার্নিচার ছিল 20,000 টাকা, মাইনাস দিয়ে লেখ রিডিউস 2,000 টাকা। 20 থেকে 2 বাদ দিলে কত হলো? 18,000 টাকা। ঠিক আছে, তাহলে অ্যাসেট কমলো কত? 2,000 টাকা। এবার লিখবো টু ফার্নিচার 2,000 টাকা। স্টক, স্টক বলছে কত? 45,000 টাকা। স্টক বলেছে কত? 45,000 টাকা। ঠিক আছে, স্টক বলেছে 45,000 টাকা। এবার দেখি স্টকের কি কোনো অ্যাডজাস্টমেন্ট আছে? না, স্টকের কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। স্টক যেমন ছিল তেমন দেখে দেখে বসিয়ে দেবো ব্যালেন্স শিটে। স্টক 45,000 টাকা। ডেটার্স, ডেটার্স ছিল কত? ডেটার্স ছিল 40,000 টাকা। ডেটার্স ছিল 40,000 টাকা। ঠিক আছে তো। বি নম্বর অ্যাডজাস্টমেন্ট কি বলেছিল? বি নম্বর অ্যাডজাস্টমেন্ট বলেছিল প্রভিশন 5% ডেটার্সের ওপর ফর প্রভিশন ফর, মানে প্রভিশন ফর ডাউটফুল ডেট 5% বলেছিল। প্রভিশন ফর ডাউটফুল ডেট 5% বলেছিল। ডেটার্স ছিল 40,000 টাকা।
ব্যালেন্স শিটে অ্যাসেটে লিখবো ডেটার্স 40,000, তার থেকে মাইনাস করো প্রভিশন 5%, মানে 2,000 টাকা। 40 থেকে 2 বাদ দিয়ে হইলো 38,000 টাকা। আর প্রভিশন ডিভিশন ডেবিটে লিখবো টু প্রভিশন ফর ডাউটফুল ডেট। নেক্সট কি বলেছে আর হয়ে গেল ব্যাংক 20,000 টাকা, অ্যাসেটে লিখবো ব্যাংক 20,000 টাকা, অ্যাসেট সাইডে লিখবো ব্যাংক 20,000 টাকা, ঠিক আছে তো ব্যাংক 20,000 টাকা, কিনারে লিখলাম 20,000 টাকা। আর কি বলেছে, আর কোনো কাজ নেই, ব্যালেন্স শিট খতম হয়ে গেছে। এ নম্বর অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, বি নম্বর অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, শুধু সি আর টি বাকি। ব্যবসার নতুন পার্টনার প্রীতম, প্রীতম 80,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসছে, তাহলে এখানে ব্যাংকের সঙ্গে যোগ করবো 80,000 টাকা, কি লিখবো অ্যামাউন্ট ব্রট ইন। নতুন পার্টনার যে 80,000 টাকা নিয়ে আসলো, এর ফলে ক্যাপিটালটা বাড়বে। ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট থেকে লিখবি বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে, বাই ব্যাংক অ্যাকাউন্ট লিখে আন্ডারলাইন করবি, লিখবি অ্যামাউন্ট ব্রট ইন। বলে প্রীতমের ঘরে লিখবো 80,000 টাকা। আর প্রিমিয়াম নিয়ে এসছে কত টাকা, বলছে প্রিমিয়াম নিয়ে এসছে 15,000 টাকা ফর 1/4 শেয়ার ছিল না, 1/4 শেয়ার ছিল তো। সি নম্বর পয়েন্টে কি লেখা ছিল, 15,000 আর প্রিমিয়াম ফর গুডউইল ফর 1/4 শেয়ার, প্রিমিয়াম নিয়ে এসে 15,000 টাকা, তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে, যোগ দিয়ে লিখবো প্রিমিয়াম ফর গুডউইল কত 15,000 টাকা। নতুন পার্টনার যে প্রিমিয়ামটা নিয়ে আসবে সেটা পুরোনো পার্টনাররা স্যাক্রিফাইসিং রেশিওতে নিয়ে নেবে। তাহলে এই ব্যাংক লিখেছিল না পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিটে বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে অ্যামাউন্ট বট ইন লিখেছে, ঠিক তার নিচে লিখবি, শুধু লিখবি প্রিমিয়াম ফর গুডউইল, বাই বলে না। প্রিমিয়াম ফর গুডউইল 15,000 টাকা 30 ভাগ করলে কত হবে, 9,000 আর 6,000, 9,000 আর 6,000 জানি এগুলো। আর ওয়ার্কিংস যেটা দেখাতে বলেছিল অবশ্যই দেখাতে হবে, পরীক্ষায় নাম্বার কাটবে। লিখতে হবে ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও, যেমন লিখেছিলাম বলেছিলাম, তাহলে লিখতে হবে হেডিং দিবি ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও, তারপর লিখবি কি ওই তো কি লিখবি হিয়ার নিউ রেশিও, here new ratio is not given in the problem, here new ratio is not given in the problem, so old ratio equal to sacrificing ratio, that is 3:2, এরকম লিখে দিতে হবে, না নাম্বার কেটে দেবে। হয়ে গেল, এতই তো হয়েই গেল, এ বি সি হয়ে গেল। এই নম্বর পয়েন্টটা পরে করবো, তার আগে না তোকে একটা কাজ করে নিতে হবে, রিভ্যালুয়েশনে মিলিয়ে দিতে হবে, তার আগে তোকে রিভ্যালুয়েশনে মিলিয়ে দিতে হবে, বেটার হবে। কি হচ্ছে দেখ, ডেবিট হচ্ছে 6 আর 4 10, 10 আর 2 12 আর 2 14,000 টাকা লিখে নাও, সেই 14টা এদিক বসালাম, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখবো। সেখানে পার্টনারদের নাম কি কি ছিল, মদন আর মোহন, মদন আর মোহন। 14,000 টাকাটা 3 ভাগ করবো, 8,400, 5,600, দেখেন অ্যান্সার মিলেছে। এটা গেল তো লস অন রিভ্যালুয়েশন, কি বলেছে, হ্যাঁ 14,000 টাকা মিলে গেছে, লস অন রিভ্যালুয়েশন। বাই পার্টনার্স ক্যাপিটাল, তো পার্টনার্স ক্যাপিটাল ডেবিটে লিখবো টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, 8,400, 5,600। এবার কি বলেছে, বলেছে দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ দ্য পার্টনার্স অ্যাডজাস্টেড অন দ্য বেস অফ নিউ প্রফিট শেয়ারিং রেশিও, বলছে ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ দ্য পার্টনার্স মানে পার্টনারদের ক্যাপিটাল, মানে কি নতুন ক্যাপিটাল, নতুন পার্টনারদের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করবি, নতুন দেখ ভালো করে বুঝবি। দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট পার্টনার্স মানে এখানে কি বলছে, মদন মোহন প্রীতম তিনজনের ক্যাপিটালের কথা বলেছে,
এদের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করবি নিউ রেশিওতে। মানে ওই সেই ওয়ার্কিংস মনে পড়ে? সেই অঙ্ক প্রথম দিন যে অঙ্ক দিলাম তোদের পরীক্ষায় করতে দিয়েছিলাম মক পেপার 1-এ, সেই অঙ্কই তুলে দিই, মানে সেই অ্যাডজাস্টমেন্টটা দিয়েছে যেটা তোদের স্কুলের টেস্টে দিয়েছিল। ঠিক আছে তো? মনে পড়ে? এই মানে কি বলেছিলাম ধর, বলেছিল কি আমরা কি শিখেছিলাম যে ওল্ড পার্টনার ক্যাপিটাল উপর বেস করে নিউ পার্টনার ক্যাপিটাল বের করতে হয়। যদি নতুন পার্টনার ক্যাপিটাল বলে না দেয়, যদি কোশ্চেনে নতুন পার্টনার ক্যাপিটাল বলে না দেয়, তখন ওল্ড পার্টনার ক্যাপিটাল দিয়ে নতুন পার্টনার ক্যাপিটাল বের করতে পারবো। আবার এরকম হতে পারে কখনো কখনো নতুন পার্টনার ক্যাপিটাল উপর বেস করে আমরা সমস্ত পার্টনার ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে, এখানে সেটা বলেছে। তাহলে এখানে লেখ টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম। প্রথমে লিখবো কি? টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম, ওয়ার্কিংসে লিখবো টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম, লিখে আন্ডারলাইন করলাম। ঠিক আছে, প্রথমে লিখবো কি? অন দ্য বেসিস অফ, অন দ্য বেসিস কার উপর বেস করে করবো? অন দ্য বেসিস অফ প্রীতমস ক্যাপিটাল। অন দ্য বেসিস অফ প্রীতমস ক্যাপিটাল, প্রীতমের ক্যাপিটাল উপর বেস করে করবো। তো প্রীতমের শেয়ার কত ছিল? 1/4, 1/4 ইকুয়াল টু প্রীতম কত টাকা নিয়ে এসছে ক্যাপিটাল? 80,000 টাকা, তাই তো? 1/4 ইকুয়াল টু যদি 80,000 টাকা হয়, তাহলে এক কত? 80,000 ইন্টু 4 মানে 3,20,000। এটা হয়ে গেল তোর কি? টোটাল ক্যাপিটাল। বোঝা গেল টোটাল ক্যাপিটাল কত বেরোলো? কোনো সমস্যা নেই, এখানে বিন্দু মতো ডাউট থাকা উচিত নয়। ক্লাসে করেইছি এগুলো, ইজি জিনিস। টোটাল ক্যাপিটাল হয়ে গেল 3,20,000। এবার তুই কি বের করতে শিখেছি? নিউ রেশিও। নিউ রেশিও তো কারণ এই যে 3,20,000 টাকা ক্যাপিটাল কোন জিনিসে ভাগ করতে হয়? এটা কোন জিনিসে ভাগ হবে? এটা মদন নেবে, মোহন নেবে, প্রীতম নেবে, কোন রেশিওতে নেবে? নিউ রেশিওতে নেবে। তাহলে নিউ রেশিও বের কর। কি শিখেছিলাম প্রথমে? পার্টনার, মদন, মোহন আর হচ্ছে প্রীতম। ওল্ড পার্টনার মানে ওল্ড রেশিও, একটা নিউ রেশিও। ওল্ড রেশিও কত ছিল? 3/5, 2/5। প্রীতমের তো হবে না। আর প্রীতমের নতুন শেয়ার কত ছিল? নতুন পার্টনার শেয়ার 1/4 ছিল, এখানে 1/4 লিখলাম। তাহলে টোটাল 1 টাকার মধ্যে যদি 1/4 যদি চলে যায়, তাহলে রইল কত? 3/4। তো 3/4 এর মধ্যে মদনকে দেবো কত? 3/5। 3/4 3/5 মানে কত হবে? 9/20। 3/4 2/5 মানে 6/20, আর এটা 5/5 হবে, মানে 5/20। তো নিউ রেশিও কত হবে? 9:6:5। নিউ রেশিও কত হয়ে গেল? 9:6:5। বোঝা গেল? নিউ রেশিও কত হয়ে গেল বল? 9:6:5। আর একটা জিনিস শিখিয়েছিলাম তোদের, মনে পড়ে? নিশ্চয়ই মনে পড়ে। মদন, এখানে লিখতাম মোহন, এখানে লিখতাম প্রীতম। প্রথমে লিখবো কি? নিউ ক্যাপিটাল। কি লিখতাম প্রথমে? নিউ ক্যাপিটাল। নিউ ক্যাপিটালটা ভাগ করবো 9:6:5 এ, মানে কত? নিউ ক্যাপিটাল কত? 3,20,000। নতুন এই যে ক্যাপিটাল কত বের করলাম? 3,20,000 টাকা ক্যাপিটাল যে বেরোলো, ওটা কার ক্যাপিটাল? সবার ক্যাপিটাল। সবাইকে ভাগ করে দে 3,20,000 টাকাটা। 3,20,000 টাকা 9:6:5 ভাগ কর। কত হচ্ছে বলতো? প্রথমটা 1,44,000, তারপরে গুলো বল। বল দেখি কত হচ্ছে প্রথমটা? 1,44,000। হ্যাঁ, দাঁড়া। হ্যাঁ, পরেরটা 96, তারপরটা? ৳80,000। আচ্ছা, নিউ ক্যাপিটাল বেরিয়ে গেল কত বললাম? 1,44,000, 96,000, 80,000। ঠিক আছে, এবার লিখবো কি? ওল্ড ক্যাপিটাল লিখে বা কেউ এক্সিস্টিং ক্যাপিটাল লিখে, মানে একই।
ঠিক আছে? তো আমি ওল্ড ক্যাপিটাল লিখলাম। এবার ওল্ড ক্যাপিটাল কাকে বলে শিখিয়েছি। চলে আয়। পার্টনার্স ক্যাপিটাল চলে আয়, পার্টনার্স ক্যাপিটালে। চলে আয়। প্রত্যেকে তোরা পার্টনার্স ক্যাপিটাল চলে আয়। চলে এসেছি পার্টনার্স ক্যাপিটালে। এক একটা মদনের ঘরটা দেখ। মানে এখানে কেমন যোগ বিয়োগ করতে হবে জাস্ট দেখ কত হচ্ছে। মদনের ক্রেডিট দিকে যোগফল কত হচ্ছে খেয়াল করার নেই? ক্রেডিট দিকে যোগফল কত হচ্ছে? 1,26,000 তাই তো? হ্যাঁ 1,26,000। আর ডেবিট দিকে কত আছে? ডেবিট দিকে কত আছে? 8,400। তাহলে 1,26,000 থেকে 8,400 বাদ দে। 1,17,600। 1,17,600। কত বেরোলো? 1,17,600। মদনের বেরোলো 1,17,600। মদনের বেরোলো 1,17,600। মোহন। মোহন কত? 8 আর 18 78,000। 78,000 ছয় কত? 84,000। 84,000 থেকে 5,600 বাদ দাও। কত হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ। 78,400 টাকা। আর ওর তো কিছুই ছিল না। ওর তো কিছুই ছিল না দেখ। ক্রেডিট দিকে যোগফল কত ছিল? ক্রেডিট দিকে 80,000 টাকা ছিল, ডেবিটে কিছু ছিল না। তো 80,000 টাকাই হবে। ঠিক আছে? এবার দেখ। এই হলো। যোগ বিয়োগ পরে করছি, হ্যাঁ? যোগ বিয়োগ পরে করছি। এখানে ব্যালেন্সিংটা পরে করছি। আগেরটা আন, এইগুলো কর। এইগুলো কর। কি শিখিয়েছিলাম? সব জানিস। বলার কিছু নেই। প্রথমে ব্যালেন্স শিটে চলে আয়, ব্যালেন্স শিটে। ব্যালেন্সে কি লিখবো? ক্যাপিটাল। বলে কি লিখবো? প্রথমে মদন, তারপর কি লিখবো? মোহন, তারপর কি লিখবো? প্রীতম। ঠিক আছে? ওয়ার্কিংস করে যেটা নিউ ক্যাপিটাল বের করলাম, মদন, মোহন আর প্রীতম, ওইগুলো দেখে দেখে বসা। নিউ ক্যাপিটাল কি বের করলাম? 1,44,000। মদনের ছিল 1,44,000। মোহনের ছিল কত? শুধু 96,000 না? আর ওটা কত ছিল? 80,000। টোটাল কত হলো? 3,20,000। দেখে নি একবার। হ্যাঁ 3,20,000 হয়ে গেল। আর শিখেছিলাম কি? ব্যালেন্স শিটে এটা বসবে, সেটাই তো টু ব্যালেন্স শিট পার্টনার্স ক্যাপিটালে। কি বল? ওটাই তো পার্টনার্স ক্যাপিটাল টু ব্যালেন্স সিডি। কি রে? কারণ আমরা যে এতদিন অঙ্ক করেছি পার্টনার্স ক্যাপিটাল সিডি থাকতো, সেটাই তো ব্যালেন্সে চলে যেত। তো ব্যালেন্সে যেটা আছে ওটাই তো সিডি। লেখ 1,44,000, 96,000, 80,000। তুই এখান থেকেও ব্যালেন্সিং করলে ক্যাশ বা ব্যাংক বেরিয়ে যাবে। ঠিক আছে তো? জাস্ট একটু ওটা পড়ে নিবি কোশ্চেনটা। এই যে কোশ্চেনটা পড়ে নিবি, এই যে যখন ডিফারেন্স থাকে না, ডিফারেন্সটা জেনারেলি ক্যাশ ব্যাংক দিয়ে মেলাতে হয় বা কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে মেলাতে হয়। কি বলেছে খুব ভাইটাল। কি বলেছে? যদি কারেন্ট অ্যাকাউন্ট বলে তখন কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে মেলাবি। যদি ক্যাশ বলে ক্যাশ দিয়ে মেলাবি। স্যার কিছুই বলে তাহলে ক্যাশ, কিছু না বললে ক্যাশ দিয়ে মেলাবো। তাহলে চলে আয়। এই যে আমরা ওয়ার্কিংসটা লিখেছিলাম না, এখানে চলে আয়। মদনের কথা বলবি। প্রথমে মদনের কথাটা বলি। মদনের নিউ ক্যাপিটাল মানে কি? এই ক্যাপিটালটা মদনের দরকার। এই ক্যাপিটালটা মদনের দরকার। 1,44,000 দরকার। আছে কত? 1,17,600। বেশি আছে না কম আছে? কম আছে। ওকে টাকা নিয়ে আসতে হবে। মদনকে টাকা নিয়ে আসতে হবে। কত টাকা? মদনকে 26,400 টাকা নিয়ে আসতে হবে। তাহলে এটা হলো ব্রট ইন। প্রীতমকে কিছুই নিয়ে আসতে হবে না। প্রীতমের যা দরকার তাই আছে। মোহনের দরকার 96। মোহনের দরকার 96, আছে 78। তাহলে মোহনকেও টাকা নিয়ে আসতে হবে। কত টাকা? তাহলে এই টাকাটা কি হলো? ব্রট ইন। নিয়ে আয়, টাকা নিয়ে আয়। তাহলে এটা টাকা নিয়ে আসলে ব্যাংকের ব্যালেন্স বেরিয়ে যাবে। ব্যাংকের সঙ্গে যোগ করবি। যোগ দিয়ে লিখবি কি বলতো? ব্রট ইন। দুজনটা একবারে যোগ করে বসিয়ে দে, বেটার হবে। কত কত? 26,400 আর 17,600। 26,400 আর
17,600, 44,000, ঠিক আছে। এবার ব্যাংকের যে চারটে অ্যামাউন্ট আছে না, যোগ করে বাইরে কর। 20 আর 80, 1 লাখ, 1 লাখ 15 আর 44, 1,59,000, ঠিক আছে। এইবার টাকা কারা কারা নিয়ে আসলো? টাকা মদন নিয়ে আসলো আর মোহন নিয়ে আসলো। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে ব্যাংক তো লেখাই ছিল, ব্যাংক তো ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে তো বাই ব্যাংক লেখাই ছিল, বাই ব্যাংক লিখে আন্ডারলাইন করা ছিল, দেখেছিস তো। অ্যামাউন্ট বট ইন লেখা ছিল, তার নিচে ছিল প্রিমিয়াম ফর গুডউইল, তার নিচে আবার লেখ অ্যামাউন্ট বট ইন, তার নিচে আবার লেখ অ্যামাউন্ট। কত কত টাকা? না না, ক্যাশ লেখার দরকার নেই তো, আমি তো ব্যাংক লিখেই রেখেছি আগে, ক্যাশ লিখে বেকার সময় নষ্ট করে লাভ কি? ক্যাশ লেখার লিখবই না আমি। 26,400, 17,400 লেখ। 26,400 আর 17,600, দু সাইড ট্যালি কর। ক্যাপিটাল অ্যাকাউন্টে দু সাইড ট্যালি কর, দেখ দুদিক মিলছে কিনা, মিলতে হবেই। 80,000, এদিকেও 80,000। এখানে হচ্ছে 1,52,400, এখানেও 1,52,400, তাই তো। আর ওখানে মোহনেরটা দেখ কত হচ্ছে, 96 আর 5, 1,01,600। ব্যালেন্স শিট রোল কর। না কত মিলে তো গেছে, আমি বুঝতে পেরেছি। 3,50,000। এই অঙ্ক তো পরীক্ষায় এই অ্যাডজাস্টমেন্ট আসার চান্স নেই, বাট এই অ্যাডজাস্টমেন্ট এত 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 করেছি, সেটা তো পারা যাবে। কনফিডেন্সটা তো নিয়ে আসতে হবে তোকে, যে এই অ্যাডজাস্টমেন্ট আসলে আমি পরীক্ষা করতে পারবো। প্রচুর করেছি অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে তো, মাথায় রাখতে হবে। হয়ে গেল তাহলে এটা, দেখ সব মিলে গেছে, দেখি অ্যান্সারগুলো সব কটা প্রতিটা পার্ট পার্ট মিলে গেছে, 6 হয়ে গেল। এবার 5-এর দাগের অঙ্ক করবো, শেয়ারের অঙ্ক দিয়ে দেখি কি পড়াটা দিয়েছে, দেখি কোশ্চেন পড়ে দেখি। এবিসি লিমিটেড ইনভাইটেড অ্যাপ্লিকেশন অন 20,000 ইকুইটি শেয়ারস অফ রুপিস 10 ইচ। মানে এবিসি কোম্পানি 20,000টা শেয়ার বেচতে চাইছে, 10 টাকা দামের শেয়ার, 2 টাকা প্রিমিয়ামে। তারপর 4 টাকা অ্যাপ্লিকেশন, 4 টাকা অ্যালটমেন্ট, অ্যালটমেন্টের মধ্যে প্রিমিয়াম আছে, অ্যালটমেন্টের মধ্যে প্রিমিয়াম আছে। এখানে 2 টাকা প্রিমিয়াম। এখানে যে কোশ্চেনটা কেমন দিয়েছে দেখো, তোমার বই থেকে দেখা দেখি, বইতে কি লিখেছিল একটু দেখ তো। ₹4 অন অ্যালটমেন্ট, ব্র্যাকেট করেছিল ইনক্লুডিং প্রিমিয়াম, ব্র্যাকেট শেষ কোথায় করেছে? না ওখানটা হবে না, নিজেও বোঝার চেষ্টা করবি। কোশ্চেনটা ভুল, মানে ব্র্যাকেটটা ভুল পড়েছে, ইনক্লুডিং প্রিমিয়াম ব্র্যাকেট পড়ো, ওখানে ব্র্যাকেট পড়ে তো লাভ নেই, তাহলে কোশ্চেনের মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যান্ড ব্যালেন্স অন কল, দেখ তাহলে তুই বুঝতে পারবি, তাহলে তুই মানেটা বুঝতে পারবি, তাহলে তুই মানেটা বুঝতে সুবিধা হবে, তাহলে বুঝতে পারলি ব্যাপারটা। তাহলে কত হচ্ছে টোটাল? 12 টাকা। এক একটা শেয়ারের ভ্যালু টোটাল কত? 12 টাকা। তার মানে অ্যাপ্লিকেশনে কত আছে? 4 টাকা। অ্যালটমেন্টে কত হচ্ছে? 4 টাকা। 4 4 8 হয়ে গেল। তাহলে কলে কত হবে? 4 টাকা। বোঝা গেল? আচ্ছা, কতগুলো ফর্ম জমা পড়েছে? স্যার 30,000 টা ফর্ম জমা পড়েছে। এক্সেস ফর্ম কি করতে বলেছে? রিফান্ড করতে বলেছে। বাহ! এ তো সোজা অঙ্ক দিয়ে দিয়েছে। এ তো সোজা অঙ্ক দিয়ে দিয়েছে। এক্সেস অ্যাপ্লিকেশন রিফান্ড করে দিয়েছে। যদি বলতো না এক্সেস অ্যাপ্লিকেশন আমি অ্যাডজাস্ট করছি অ্যালটমেন্টের সঙ্গে, তখন পুরাটার স্পেশাল ক্যাটাগরি আসতো। বাট এখানে নেই। এখানে নেই পুরাটা। নরমাল অঙ্ক, একদম নরমাল অঙ্ক। এক্সেস অ্যাপ্লিকেশন মানে কি বলছে? রিফান্ড। One shareholder holding 500 share failed to pay allotment and call money. Another shareholder holding 1,000 share failed to pay call money. বাহ! একদমই সোজা অঙ্ক দিয়েছে। These shares were forfeited, so the journal entries. 5 এর দাগের অঙ্ক। ফার্স্ট জার্নাল লিখো, টাকা আসছে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। কতগুলো ফর্ম জমা পড়েছে বল? 30,000 টা ফর্ম জমা পড়েছে 4 টাকা করে, মানে 1,20,000। 30,000 ইন্টু 4 কত? 1,20,000। 1,20,000, ঠিক আছে। কোম্পানি এবার শেয়ার দেবে, শেয়ার দিলে জার্নাল কি হবে?
শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 1,20,000 টু শেয়ার ক্যাপিটাল। কতগুলো শেয়ার দেবে? 20,000টা শেয়ার দেবে, 4 টাকা করে মানে 80,000। আর টু রিফান্ড করেছিস বাকিগুলো, টু ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, তো কতগুলো শেয়ার? 10,000টা শেয়ার 4 টাকা করে হলে 40,000 হয়ে গেল। অ্যাপ্লিকেশনের কাজ কমপ্লিট। এবার চলে আসবে অ্যালটমেন্ট। কোম্পানির শেয়ার হোল্ডারের কাছ থেকে এবার অ্যালটমেন্ট টাকা চাইবে। জার্নাল লেখ, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। ঠিক আছে, অ্যালটমেন্ট কত করে ছিল দেখ? অ্যালটমেন্ট 4 টাকা। হ্যাঁ, অ্যালটমেন্ট 4 টাকা করে ছিল, যার মধ্যে 2 টাকা প্রিমিয়াম। 20,000টা শেয়ার 4 টাকা করে মানে 80,000 টাকা। ক্যাপিটাল 2 টাকা, প্রিমিয়াম 2 টাকা। মানে এটা 40,000, এখানেও 40,000। এবার কোশ্চেন তোকে কি বলেছে? একজন শেয়ার হোল্ডার ছিল যে 500টা শেয়ার টাকা অ্যালটমেন্টে দিতে পারেনি, তাহলে অ্যালটমেন্টে ফেল করেছে। তাহলে লিখবো কি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। অ্যালটমেন্টে পাওয়ার কথা কত? 80,000 টাকা অ্যালটমেন্টে পাওয়ার কথা। তাহলে অ্যালটমেন্ট কেইটে লেখ 80,000 টাকা। ঠিক আছে তো? অ্যালটমেন্টে পাওয়ার কথা কত? অ্যালটমেন্টে পাওয়ার কথা কত? অ্যালটমেন্টে 80,000 টাকা পাওয়ার কথা, 80,000 টাকা এইট হয়ে গেল। আর অ্যালটমেন্টে পাবো না কতগুলো শেয়ার টাকা? দেখ বলে দিয়েছিল, কোশ্চেনে বলেছিল যে স্যার আপনি অ্যালটমেন্টে 500 শেয়ার টাকা পাবেন না। তাহলে 500টা শেয়ার 4 টাকা করে, তাহলে 500 × 4 2,000 টাকা পাওয়া যাবে। 80-র মধ্যে 2 পাওয়া না গেলে পাওয়া যাবে কত? 78,000 টাকা। শেষ হয়ে গেল। এবার কল ডাকবো, কল। একটাই তো কল বলেছিল, তাই তো? তাহলে লিখবো কি? শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে তো? তাহলে 20,000টা শেয়ার 4 টাকা করে মানে 80,000 টাকা। এবার কলের টাকা রিসিভড হবে, তাহলে কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। এইগুলো সোজা অঙ্ক, পরীক্ষা কিন্তু এরকম সোজা অঙ্ক আসতে পারে। সোজা অঙ্ক, দেখ অঙ্ক নরমাল অঙ্ক আসতেই পারে কিন্তু। ঠিক আছে তো? এরকম অঙ্ক আসতেই পারে পরীক্ষায়। ইজি অঙ্ক, এই অঙ্কের মধ্যে কোনো বিন্দু মতো টাফ নেই, কেউ বলতে পারে টাফ। নরমাল অঙ্ক, এইচএস লেভেলের অঙ্ক এটা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, তারপর কি লিখবি? কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার কল। বারবার শিখিয়েছি, কলে ডেবিট ছিল 80,000, তাহলে ক্রেডিট 80,000 টাকাই হতে হবে। ঠিক আছে তো? এবার কলস ইন এরিয়া দেখি কলে কতগুলো শেয়ার ফেল করেছে। প্রথমে তো বলেই ছিল 500টা শেয়ার অ্যালটমেন্ট এবং কলে ফেল করেছে, মানে কলে 500 শেয়ার তো ফেল করেইছে। এবার বলছে আনাদার শেয়ার হোল্ডার, আনাদার বলেছে, আনাদার মানে অন্য একজন শেয়ার হোল্ডার, সে আবার 1000টা শেয়ার ফেল করেছে কলে। তাহলে কলে টোটাল কতগুলো শেয়ার ফেল করেছে? 1,500টা শেয়ার, 4 টাকা করে 6,000 টাকা। তাহলে 80 থেকে 6 বাদ দিলে কত হলো? 74,000 টাকা হয়ে গেল। লাস্ট মনে হয় একটাই করতে হবে, ফরফিচার। দিস শেয়ারস ওয়ার ফরফিটেড। তাহলে ফরফিচার জার্নাল কি লিখবো? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কতগুলো শেয়ার ফরফিট করবো কেউ বলতে পারবি? 1500টা শেয়ার ফরফিট ইন্টু 10 টাকা করে হবে, কেননা
কল ডাপ হয়েছে 10 টাকা, 1500 ইন্টু 10 15,000। প্রশ্ন হলো প্রিমিয়াম ডেবিট করবো কি করবো না? করবো, কারণ প্রিমিয়াম দিতে পারিনি। দিব কি? সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট। কতগুলো হবে? এখানেই তো খুব সুন্দর কথা, এখানে খুব সুন্দর কথা। প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট কত করবো? 1500 ইন্টু 2 3000। কত করবো বল? প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট কত করা উচিত? 500টা শেয়ার। কারণ আমি কতগুলো শেয়ার প্রিমিয়ামের টাকা দিতে পারিনি? 500টা শেয়ার প্রিমিয়ামের টাকা দিতে পারিনি। তাহলে 500টা শেয়ার 2 টাকা করে, 1000 টাকা। ঠিক আছে? 500 শেয়ার 2 টাকা করে কত হলো? 1000 টাকা। 1000 টাকা। টু কলস ইন এরিয়ার। কি লিখবো? টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট। তো কলস ইন এর ডেবিট কত ছিল দেখ, এখানে যদি আমি দেখি, এখানে একটা 2000 টাকা ছিল কলস ইন এরিয়ার, আবার এখানে একটা 6000 টাকা ছিল। 2 আর 6 যোগ করে কত হলো? 8000 টাকা। টু শেয়ার ফরফিটেড, 8000 টাকা। ঠিক আছে তো? তো দেখ মিলে গেল। তাই সব কটাই মিলে গেছে। কলস ইন এরিয়ার কত বেরিয়েছিল দেখ, কলস ইন এরিয়ার অ্যালটমেন্টে 2000 টাকা আর কলে 6000 টাকা। দেখ এগুলো মিলেছে। মিলে গেছে সব। তাহলে অঙ্কটা শেষ হয়ে গেল। এখানে থিওরি কি দিয়েছিল অরে? ও বাবা, একদম সোজা থিওরি ছিল। ইকুইটি শেয়ার সহ প্রেফারেন্স শেয়ার পার্থক্য লেখো। আচ্ছা, এবার 4 দাগে এটা কি? রাহুল, রুদ্র আর পৃথ্বীশ। ঠিক আছে তো? তো এটা রিটায়ারমেন্টের অঙ্ক দিয়ে, রিটায়ারমেন্টের অঙ্ক। দাগ কাট। কি করতে বলেছে? বলছে প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। দাগ নাম্বার হচ্ছে 4। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, প্রথমে লিখবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা আগে করে নিই, অসুবিধা নেই। আগে রিভ্যালুয়েশন গুলো করে নিই। প্রথমে বলছো ল্যান্ড অ্যান্ড, এখানে কোশ্চেনটা দেখে নিয়েছি আমরা। এখানে 3 জনের বিজনেস, রাহুল, রুদ্র আর পৃথ্বীশ। তো এখানে কি বলেছে? একটা করে অ্যাডজাস্টমেন্ট করে দিই। এ নম্বর অ্যাডজাস্টমেন্ট বলছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইনক্রিজ বাই 20,000। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 20,000 টাকা বেড়ে গেছে। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কেইটা লেখ বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 20,000 টাকা। এই সমস্ত কোনটা ডেবিট দিকে হবে, কোনটা ক্রেডিট দিকে হবে, এগুলো এখন আর বোঝানোর দরকার নেই। এগুলো বহু করেছি ক্লাসে। তারপর কি বলেছে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার ফিটিংস ওয়ার রিডিউস টু 1,70,50,000। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল 1,80,000। দেখ, ছিল 1,80,000, এখন সেটা হয়ে গেছে কত? 1,70,000। মানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল 1,80,000, হলো 1,70,000। তাহলে কমে গেল কত? 10,000 টাকা। তাহলে ডেবিট দিকে লিখবো টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 10,000 টাকা। কি করে বেরোলো এটা দেখাতে হবে। 1,80,000 মাইনাস 1,70,000। ফার্নিচার অ্যান্ড ফিটিংস বলেছে 50,000 টাকা, ছিল 60,000 টাকা, হয়ে গেল 50,000 টাকা। তাহলে টু ফার্নিচার ছিল 60,000, হলো 50, মানে 60 মাইনাস 50 লেখ। কত হবে? 10,000 টাকা। এগুলো করে করে দেখাতে হবে সব। প্রথম অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট। সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট বলছে স্টক ইনক্রিজ বাই 50,000 টাকা। স্টকের ভ্যালু 50,000 টাকা বেড়ে গেছে। তাহলে কি হবে? ডিভিশন এইটা লিখবি বাই স্টক 50,000। লিখ বাই স্টক 50,000।
তারপর কি বলে, দুটো হয়ে গেল। 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? বলছে প্রভিশন ফর ডাউটফুল ডেট, প্রভিশন ফর ডাউটফুল ডেট টু বি ইনক্রিজ অন ডেটার্স 10%। নরমাল, কোনো সমস্যা নেই। ডেটার্সের 10%, মানে 1,40,000 10% করলে কত হবে? 14,000 টাকা প্রভিশন ফর ডাউটফুল ডেট। আমরা জানি প্রভিশন ফর ডাউটফুল ডেট কোন দিক লেখাবো? প্রভিশন ফর ডাউটফুল ডেট হচ্ছে এক ধরনের লাইবিলিটি। লাইবিলিটিকে তুই বাড়াস, তাহলে লাইবিলিটি বাড়লে মানে তোর কি হচ্ছে? তোর লস রিভিশন ডেবিটে লিখবো। তো প্রভিশন ফর ডাউটফুল ডেটস কত হবে? 1,40,000 উপর 10%, 14,000। ঠিক আছে, শেষ হয়ে গেল। আর তো কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। কেইট দিকে হচ্ছে 70,000, সেই 70টা ডেবিটে বসালাম। 70 থেকে বাদ দেবো 20 আর 14 34। 70 থেকে 34 বাদ দিলে 36,000 টাকা। কি লিখবো? টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কি লিখবো? রাহুল, রুদ্র, পৃথ্বীশ। রাহুল, রুদ্র, পৃথ্বীশ। 36,000 টাকা। রেশিও কি ছিল 36,000 টাকাটা? রেশিও কি বলেছিল কোশ্চেনে? হ্যাঁ, বলেছিল ক্যাপিটাল রেশিও। ক্যাপিটাল, এই যে বলেছিল তাদের রেশিওটা কি হবে? পুরোনো রেশিওটা ক্যাপিটাল রেশিও। ক্যাপিটাল 1,80,000, 1,20,000 আর 60। ক্যাপিটাল রেশিও করলে 3:2:1। রেশিও কত হবে? 3:2:1 বেটে দেবো। তাহলে 3/6, 2/6, 1/6। 36,000 ভাগ 6 ইন্টু 3 কত হচ্ছে? 18,000। 12,000, 6,000। 18,000, 12,000, 6,000। এখানে কি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। রাহুল, রুদ্র আর পৃথ্বীশ। এদিকে ক্রেডিট সাইড, এদিকে ডেবিট সাইড। ঠিক আছে তো? এবার ব্যালেন্স গুলো বসাই। প্রথমে লিখবো বাই ব্যালেন্স বিল। কত কত? 1,80,000, 1,20,000, 60। 1,80,000, 1,20,000 আর 60,000। কি লিখলাম? 1,80,000, 1,20,000 আর 60,000। জেনারেল রিজার্ভ কত ছিল? জেনারেল রিজার্ভ 90,000 টাকা। জেনারেল রিজার্ভ কত ছিল? 90,000 টাকা। জেনারেল রিজার্ভ ভাগ করতে হবে পার্টনারদের মধ্যে। রেশিও কি ছিল? 3:2:1। জেনারেল রিজার্ভ 90,000 টাকা ভাগ করবো 3:2:1 এ। তাহলে ভাগ করে কত হয়েছিল 90,000 টাকাটা? 30,000, 30,000, 15,000। 45,000, 30,000 আর 15,000। এইগুলো তো ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। রিভ্যালুয়েশনটা পাঠিয়ে দে। পার্টনার্স ক্যাপিটাল হয়েছিল, সরি, রিভ্যালুয়েশন হয়েছিল টু পার্টনার্স ক্যাপিটাল, তাই তো? পার্টনার্স ক্যাপিটাল কেইটা লিখবি বাই রিভ্যালুয়েশন। আঠেরো হাজার, 12,000, 6,000। শুধু একটাই এন্ট্রি বাকি, গুডউইল 96,000 টাকা আর টেবিল এন্ট্রি করতে হবে, তাহলে অঙ্কটা শেষ হয়ে যাবে।
রাহুল, রুদ্র, পৃথ্বীশ। কি লিখবো? ওল্ড পার্টনার in old ratio 3:2:1 3:2:1 ঠিক আছে 3:2:1 তাহলে গুডউইলের অ্যামাউন্ট কত ছিল 96,000 টাকা এই কত হয়েছিল 3:2:1 করলে 48,000 32,000 16,000 এবার লিখবো কি নিউ পার্টনার ইন নিউ রেশিও কি লিখবো নিউ পার্টনার ইন নিউ রেশিও তো নিউ রেশিও তো বলেনি জাস্ট অঙ্কে বলে দিয়েছিল কে রিটায়ার করেছে কে রুদ্র রিটায়ার করেছে মানে মাঝখানের জন তাহলে 3:2:1 এর মধ্যে যে মাঝখানে জন রিটায়ার করে তাহলে নিউ রেশিও কত হবে 3:1 তাহলে 96,000 কে 3:1 এ ভাগ করলে কত হবে 72,000 আর 24,000 তাই তো 72,000 আর 24,000 এখানে 24,000 এখানে 8,000 আর এখানে 32,000 তাহলে রাহুলের পাওয়ার কথা 48 রাহুল ফিউচারে 72 পাবে তাই আজকে ওর থেকে 24 নিয়ে নেওয়া হবে রুদ্রর পাওয়ার কথা 32 ফিউচারে কিছুই পাবে না তাই আজকে ওকে 32,000 টাকা দিয়ে দেওয়া হবে আর পৃথ্বীশের 16 পাওয়ার কথা ফিউচার 24 হবে আজকে ওর থেকে 8,000 টাকা নিয়ে নেওয়া হবে জানিস কোথায় কি বসবে এটা পার্টনার্স ক্যাপিটালে ডেবিট দিকে লেখ রাহুলের ঘরে 24,000 টাকা আর পৃথ্বীশের ঘরে 8,000 টাকা আর কেইট দিকে রুদ্রর ঘরে লিখবি 32,000 টাকা কি লিখবি বাই রাহুল অ্যান্ড পৃথ্বীশ আর এখানে লিখবি টু রুদ্র সব ক্যাপিটাল অ্যাকাউন্ট বসাতে হবে সব বলে দিলাম তাই তো সব শেষ এবার মেলাতে হবে সবসময় বলেছি যেই পার্টনার রিটায়ার করবে তার ঘরটাকে আগে মেলাতে হয় রিটায়ার করছে রুদ্র ঘরটা আগে মেলাও 1,20,000 আর 30 1,50,000 1,50,000 44 কত হচ্ছে 1,94,000 জাস্ট একটু ক্যাশের দিকে তাকা ক্যাশে কি 1,94,000 টাকা আছে মনে হয় নেই ক্যাশে 10,000 টাকা তার পুরো টাকার লোন হয়ে যাবে দেখ এটাই ওরা কোশ্চেনে বলেছে নম্বর পয়েন্ট অ্যামাউন্ট ডিউ টু রিটায়ারিং পার্টনার অ্যামাউন্ট ডিউ টু রিটায়ারিং পার্টনার ঠিক আছে ইজ ট্রান্সফারিং টু হিজ লোন অ্যাকাউন্ট আচ্ছা ওদের সঙ্গে অ্যান্সার মিলেছে কিনা দেখ ওরা বলছে তো অ্যান্সার মেলেনি তো লস অন রিভ্যালুয়েশন বলেছে তোর লস অন রিভ্যালুয়েশন কত বলেছে দেখ লস অন রিভ্যালুয়েশন বলেছে 9,000 টাকা কি করে হয় তাহলে প্রথম দিয়ে দেখ একটা চেক কর অঙ্কটা একটু চেক কর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বলেছে ইনক্রিজ বাই 20,000 তাহলে কেইট দিকে লিখেছিলি বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বলে 20,000 টাকা ঠিক আছে ঠিক আছে তো আচ্ছা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি মুখে বলবি রেসপন্স করবি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল কত 1,80,000 হলো 1,70,000 10,000 টাকা কমেছে ডেবিট দিকে 10,000 টাকা লিখেছিলি তো ডেবিট দিকে 10,000 টাকা লিখেছিলি ফার্নিচার অ্যান্ড ফিটিংস ছিল 60,000 টাকা হলো 50,000 টাকা ডেবিট দিকে 10,000 টাকা লিখেছিলি তাহলে 10 10 20 হলো আর ওইদিকে 20 দু সাইড ট্যালি হয়ে গেল ওইদিকে এবার কি বলেছিল স্টক 50,000 টাকা বেড়ে গেছে ক্রেডিট দিকে লিখলি বাই স্টক বলে 50,000 টাকা আর প্রভিশন ফর ডাউটফুল ডেট কত বলছে 10% কত প্রভিশন ফর ডাউটফুল 10% 1,40,000 10% 14,000 টাকা তাহলে দেখে নিই একবার ঠিক আছে 20 আর 14 এদিকে হচ্ছে কত 34 আর এদিকে 70 থেকে ঠিকই আছে ওরা তো ভুল লাগছে আমার অঙ্কটা ঠিক আছে তো 1,94,000 টাকা হলো এখানে লিখবো কি টু লোন করে দেবো ওটা লোন হয়ে যাবে টু রুদ্রস লোন অ্যাকাউন্ট কত টাকা 1,94,000 টাকা আবার ব্যালেন্স করে দে রাহুল আর পৃথ্বীশের ব্যালেন্স কর টু ব্যালেন্স সিডি 1,80,000 আর 45 যোগ কর 1,80,000 2,43,000 টোটাল 2,43,000 মাইনাস করে 2,19,000 মাইনাস করলে 2,19,000
ওদের কত দিয়েছে অ্যান্সার? ওদের দিচ্ছে 2,68,000 দিয়েছে। পৃথ্বীশ করবো 60 আর 15 75, 75 আর 6 81,000। আর 81 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে? হ্যাঁ, 73,000। ঠিক আছে, কি লিখবে? টু ব্যালেন্স সিটি। অঙ্কটা শেষ হয়ে গেছে, বুঝছিস? অঙ্কটা মিলে গেছে। কিন্তু আমি না এখানে একটা টি ফর্মে আমি দেখছি ওদের, আমি টি ফর্মে একটা ব্যালেন্স শিট তোদের করতে হবে না, ব্যালেন্স শিট করে জাস্ট রাফলি দেখছি যে মানে আমাদের যে আমি একটা রাফে মানে আমাকে তো এই অঙ্কটা কি 6 নম্বরের অঙ্ক দিয়েছিল, রিটায়ারমেন্ট করতে বলেছিল। রিটায়ারমেন্টে কি করতে বলেছিল? রিভ্যালুয়েশন পার্টনার্স ক্যাপিটাল। আমি তাই করেছি, তাই করেছি। কিন্তু আমি একটা টি ফর্মে জাস্ট ব্যালেন্স শিট করে দেখছি যে আমরা যে ডিজিটগুলো করলাম সেই ডিজিট দিয়ে করে ব্যালেন্স শিট মিলছে কি মিলছে না। যদি আমাদের অঙ্কটি পুরো পারফেক্ট হয় তাহলে ব্যালেন্স শিট তো মেলা উচিত। তাহলে ওটাই জাস্ট টি ফর্মে করে দেখছি, জাস্ট বেশি লিখে লিখে করছি না। তোরা ব্যালেন্স শিট দিলে তোরাও করতি, ঠিক আছে? ব্যালেন্স শিট করতে পারেনি রাহুল আর পৃথ্বীশ। তাহলে এখানে ক্যাপিটাল রাহুলের কত ছিল? ক্যাপিটাল দেখ 2,19,000। আর পৃথ্বীশের কত ছিল? 73। দুটো যোগ কর থেকে 2,19,000 আর 73 যোগ কর, একটা কত হচ্ছে? যোগ কর, যোগ কর। 2,19,000 আর 73 যোগ কর। 2,92,000। আচ্ছা, আর লাইব্রেরি সাইডে আইটেম কি ছিল? জেনারেলি তাদের ভাগ হয়ে গেছে। কেইটার্স লিখবি 1,84,000, মানে লিখছি, তোরা লিখবি কি আমি লিখছি? কেইটার্স 1,84,000। আর বিলস পেবেল কত ছিল? দেখতো 46,000। লাইব্রেরি সাইড যোগ করে ফেল, দেখ কত হচ্ছে। জাস্ট আমি ট্যালি করে দেখছি, দু সাইড ট্যালি হচ্ছে কেন? 2,30,000। ও আরেকটা হবে লোন, রুদ্রস লোন, মনে পড়ছে? রুদ্রস লোন কত করেছিল? রুদ্রস লোন 1,94,000 যোগ কর। 4টে আইটেম যোগ করে কত বেরোচ্ছে? 7,16,000 লাইব্রেরি সাইড। সেট সাইড দেখছি। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2 লাখ টাকা ছিল, 20,000 টাকা বেড়ে গেছে, তাহলে হচ্ছে কত? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2,20,000। তারপর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হবে 1,70,000, ফার্নিচার হবে 50। ফার্নিচার 50। তারপর হচ্ছে ডেটার্স 1,40,000 টাকা ছিল, কত কমেছে বল? 14,000 টাকা, মানে কত হবে? 1,26,000 টাকা। নেক্সট কি বলেছিল? ইনভেস্টমেন্ট যা ছিল তাই বসিয়ে দেবো, 90,000 টাকা। ক্যাশ 10,000 টাকা। দেখ কত হচ্ছে, দেখ। স্টকও ছিল। আচ্ছা, স্টক ছিল। স্টক কত ছিল? স্টক তো স্টক স্টক ইনক্রিজ বাই 50,000। স্টক 50 লিখবি কেন? স্টক ইনক্রিজ বাই 50,000 টাকা বলেছে। তার মানে স্টক ছিল কত? স্টক নেই। একটা তোরা একটু কাউন্টিং কর দেখি। এই যে ব্যালেন্স শিটের কোশ্চেনে যে অ্যাসেট সাইড দিয়েছিল না, অ্যাসেট সাইডের যোগফল কি এটাই হচ্ছে কিনা? কারণ স্টক তো নেই এখানে লেখা, দেখি না, দেখ না এখানে 2 লাখ আর 1,80,000 কত হচ্ছে? 3,80,000। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যোগ করে দেখ, এটাই বেরোচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। স্টক 50,000। আমি দেখছিলাম দেয়নি, অনেক সময় নাও লেখা থাকতে পারে, ভুল দিয়েছে কিনা। এবার অ্যাসেট সাইডে যোগ করে দেখি কত হচ্ছে। 2,20,000 7,16,000। 7,16,000। তার মানে আমরা যে অঙ্কটা করেছি পুরো ঠিকই আছে, কোনো ভুল ছিল না অঙ্কের মধ্যে। ওদের অ্যান্সার ভুল দিয়েছে, বা ওদের অ্যান্সার ভুল দিয়েছে এমনও হতে পারে যে ডেটা কোনো চেঞ্জ আছে। ওরা এমন ডেটা ধরে অ্যান্সারটা দিয়ে যে ডেটা চেঞ্জ আছে। কি বললাম বুঝতে পারলি তো? সাপোজ এখানে লিখি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইনক্রিজ বাই 20,000, ওদের ছিল সাপোজ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডিক্রিজ বাই 20,000। বিভিন্ন কিছু হতে পারে, বোঝা যাচ্ছে না কি আছে। বাট আমরা এটা করেছি, কোনো ভুল নেই অঙ্কের মধ্যে। যদি ভুল হতো তাহলে, ভুল হলে কি হতো? ব্যালেন্স শিট মিলতো না। ব্যালেন্স শিট মিলে গেছে, অঙ্ক ঠিক আছে, ঠিক আছে তো? এটা করে দিলাম। এর সঙ্গে থিওরি দিয়েছিল, বলছে এক্সপ্লেইন হাউ গুডউইল ইজ ট্রিটেড ইন কেস অফ ডেথ অফ এ পার্টনার। ঠিক আছে তো?
এক্সপ্লেন হাউ গুডউইল ইজ ট্রিটেড ইন কেস অফ, ওই তেতাপে পার্টনারের ক্ষেত্রে গুডউইল ট্রিটমেন্টটা করতে বলেছে। আচ্ছা, 3 দাগের অঙ্ক কি বলে, ডিবেঞ্চারের অঙ্ক কি বলেছে, তো সোজা অঙ্ক দিয়েছে। সো জার্নাল এন্ট্রিজ অফ দ্য ফলোইং ইন রেসপেক্ট অফ ইস্যু অফ 12% ডিবেঞ্চার, 12% ডিবেঞ্চার বলেছে। তো ডিবেঞ্চার ইস্যু হচ্ছে, দুটো অপশন বলেছে। প্রথমে বলেছে 200 ডিবেঞ্চার অফ 100 ইচ, 10% প্রিমিয়াম, রিডিয়েবল 100%। এটা তো বহুবার করিয়েছি অঙ্কটা। তার মানে তোর এখানে ডিবেঞ্চার ইস্যু হচ্ছে প্রিমিয়ামে, ইস্যু হচ্ছে প্রিমিয়ামে, কিন্তু রিডিম হচ্ছে কিসে, পারে। দাগ কাট, অঙ্কটা করবো। তাহলে ইস্যু হচ্ছে প্রিমিয়ামে, রিডিম হচ্ছে পারে। আমি এখানেই করে দিই অ্যান্সারটা। ইস্যু হচ্ছে প্রিমিয়াম, টাকা আসছে, টাকা আসলে কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা আসছে, 200 ইন্টু 110 মানে কত, করে দেখ, 200 ইন্টু 110, 2,20,000, 2,20,000 হচ্ছে, তাই তো। এখানে লিখবো 2, 22,000 টাকা। আচ্ছা, 3টে শূন্য না, তিনটে শূন্য, তাহলে এটা 22,000 টাকা হবে, 2,20,000 হবে না। আচ্ছা যাই হোক, 2 লিখবো, 2, 12% ডিবেঞ্চার, 12% ডিবেঞ্চার কত হবে, 200 ইন্টু 100, ডিবেঞ্চারে সবসময় ফেস ভ্যালু বসে, এটা কত বলছে, 20,000 টাকা, 200 ইন্টু 100। ইস্যু যখন করলাম, ইস্যু করার সময় কিসে ইস্যু করলাম বল, প্রিমিয়ামে, তাহলে লিখবো 2 সিকিউরিটিজ প্রিমিয়াম। কি লিখবো, 2 সিকিউরিটিজ প্রিমিয়াম। কি লিখবো, 200 ডিবেঞ্চার, 10 টাকা করে প্রিমিয়াম, মানে 2,000 টাকা। ঠিক আছে তো, বুঝা গেল। এই অঙ্কটার আর কোনো জার্নাল হবে না, পার্টিকুলার এই নম্বর পয়েন্টে তুই ভালো করে বোঝার চেষ্টা কর। তুই যখন টাকা নিয়েছিলি তখন 110 টাকা, আর শোধ করলি কত, 100 টাকা। আমি কি বলেছিলাম, শোধ যদি ফেস ভ্যালু যদি বেশি দামে শোধ করিস, তখন তোর লসের প্রশ্ন ওঠে। কিন্তু কোনো বেশি দামে তো শোধ করিসনি, 100 দিয়ে শোধ করেছিস, তাই এটা নরমাল। এই অঙ্কটা এইটা নরমাল হয়ে গেল, হয়ে গেল, এই নম্বর পয়েন্ট হয়ে গেল। বোঝা গেল, যাদের টোকা যে বলি আমি এর মধ্যে মুছে আবার বিটা করাবো, এর মধ্যেই করাবো বিটা। হয়ে গেছে, এটা বুঝতে পেরেছিস তো? মানে অনেক সময় ডাউট থাকে, যেমন স্যার আগে অনেকগুলো অঙ্ক সে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার বলছিল, এখানে আসলো না কেন? এটা সিম্পল ভাব, তুই টাকা নিয়েছিস 110 টাকা, শোধ করলি কত টাকা, 100 টাকা। মানে রুল কি বলছে, রুল বলছে লস কখন হবে, যদি তুমি ফেস ভ্যালুর চেয়ে বেশি দাম দাও। তা আমি কি ফেস ভ্যালুর চেয়ে বেশি দাম দিয়েছি, না, তাহলে আমার লস কি করে হলো? লস হয়নি, ফেস ভ্যালুর চেয়ে বেশি দাম দিলে। ঠিক আছে তো? এবার তুই বলছিস, স্যার আমি 110 টাকায় নিয়ে 100 টাকা দিয়েছি। ঠিক আছে তো? তাহলে তুই বলতে পারিস যে 110 টাকা নিয়ে 100 টাকা দিয়েছিস, তার মানে তুই কি বলছিস, 10 টাকা লাভ হয়েছে। তো এখানে লাভ নিয়ে রেকর্ড করা হয়, লসটা ভাবা হয়, লসের কথা ভাবা হয়। ঠিক আছে তো? মানে এটাই হচ্ছে অ্যাকাউন্টস একটা কনসেপ্ট, দ্যাট মিনস প্রুডেন্স কনসেপ্ট। প্রুডেন্স কনসেপ্ট বলছে কি, যদি তোমার মনে হয় ফিউচারে লস হতে পারে, তার রেকর্ডিং করো। যদি মনে হয় ফিউচারে প্রফিট হতে পারে, তার রেকর্ডিং করো না। ফিউচারে কি দেখে মনে হচ্ছে, প্রফিট হবে না লস হবে? প্রফিট হচ্ছে, তার রেকর্ডিং করতে নেই। লস হলে তার রেকর্ডিং করতে হয়, লসের রেকর্ডিং করতে হয়। হয়ে গেল এই পয়েন্টটা, এই পয়েন্টটা হয়ে গেল প্রত্যেকের। বি, এর মধ্যে আমি বিটটা করে দিচ্ছি। কি বলছে, 500 টা ডিবেঞ্চার ইস্যু করবে 100 টাকা করে পার। এবার ইস্যু করেছি পারে, ইস্যু করেছি পারে মানে টাকা আসছে। তাহলে ব্যাংকে হবে 500 ইন্টু 100, ঠিক আছে, ব্যাংকে হবে 500 ইন্টু 100, 50,000 টাকা। ঠিক আছে, এবার টাকা আসছে, তাহলে ডিবেঞ্চারে কত হবে, ডিবেঞ্চারে 500 ইন্টু 100ই হবে।
ঠিক আছে? এত অব্দি বুঝতে পারলি কি বললাম? তুই 500 ডিবেঞ্চার ইস্যু করে কত টাকা করে পাচ্ছি? 100 টাকা করে পাচ্ছি। তাহলে টাকা আসছে 500 × 100 আর ডিবেঞ্চারে তো এটাই বসবে। কিন্তু যখন তুই শোধ করবি, কি শোধ করবি? প্রিমিয়ামে শোধ করবি। শোধ করার তাহলে তুই 100 টাকা নিয়ে তুই 110 আজকে তুই 100 টাকা নিলি। এটা হচ্ছে আজকে। তুই শোধ করবি এই ক বছর পর। মানে পরে এত পরে তুই 110 টাকা শোধ করবি। তাহলে তোকে কত টাকা এক্সট্রা দিতে হচ্ছে? তাহলে তোর লস হচ্ছে কি লস হচ্ছে? লস হচ্ছে। আগেরটা প্রফিট হয়েছিল, লস হচ্ছে। লস হলে তার রেকর্ডিং তো করবো। আর লস অন ইস্যু অফ ডিবেঞ্চার কোথায় বসে? ডেবিটে বসে। তাহলে ডেবিটে লিখবি কি? লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। কত টাকা লস হচ্ছে বল? 10 টাকা লস হচ্ছে। 500 × 10 কত? বল 500 × 10 কত? 5,000 টাকা। হয়ে গেল? স্যার সবই তো হলো। দেখুন স্যার, ডেবিট দিকে কত হচ্ছে? ডেবিট দিকে 55 আর ক্রেডিট দিকে কত? 50। মিলছে না তো ক্রেডিট দিকে। কেন মিলছে না? তুই যখন শোধ করবি, কি শোধ করবি? প্রিমিয়াম দুটো হয়। একটা ইস্যুর সময় প্রিমিয়াম হয়, একটা শোধের সময় প্রিমিয়াম হয়। ইস্যুর সময় প্রিমিয়াম হলে তাকে সিকিউরিটিজ প্রিমিয়াম বলে, যেটা আগের অঙ্কে ছিল। আর এখানে শোধের সময় প্রিমিয়াম, তাকে কি বলে? প্রিমিয়াম অন রিডেম্পশন অফ ডিবেঞ্চার। এখানে লিখবি টু প্রিমিয়াম। এই যে এই ধরনের অঙ্ক করাচ্ছি টেস্ট পেপারে বহু পেজে এসছে, অনেক স্কুলে দিয়েছে, মডেল পেপারে আছে। কিন্তু আজ পর্যন্ত আমি কি বলছি ভালো করে শোনো, আজ পর্যন্ত কোনোদিন লাস্ট 10 বছরের পেপারে এরকম কোশ্চেন আসেনি ডিবেঞ্চারের। মানে আসার চান্স খুবই কম। কিন্তু তুই তো করে রাখলি, যদি আশা করতে পারবি, ঠিক আছে তো? কিন্তু আসার চান্স নেই। আমাকে যদি জিজ্ঞেস করি আমি বলবো আসবে না। আমি বলবো আসবে না, কারণ আমার সাজেশন আসবে না। কারণ এই ধরনের অঙ্ক আসবে না। লাস্ট বছরে কোনো এক্সপেরিমেন্ট হবে না। ঠিক আছে তো? আর তো দেখেইছিস, তুই তো আগের দিন যারা আমার ইউটিউব ফলো করেছে একদম পুরো অ অ আগের দিন অডিট পরীক্ষা ছিল গ্র্যাজুয়েশনে। ও তো যা দিয়েছি তাই। ওর বাইরে একটা আসবে না, পুরো 100% ম্যাচ। সব কমন, সব কমন। ওর বাইরে কিচ্ছু আছে মানে একটা অঙ্কের সঙ্গে একটা কোশ্চেনের সঙ্গে থিওরির সঙ্গে আরেকটা থিওরি অর লিখতে হবে। দুটোই কমন। দুটোই কমন। বাইরে কিচ্ছু আসেনি। প্রিমিয়াম অন রিডেম্পশন অফ ডিবেঞ্চার কত হবে? 5,000 টাকা। হয়ে গেল, অঙ্কটা শেষ হয়ে গেল। ঠিক আছে? 2 এর দাগের অঙ্ক। 2 এর দাগের অঙ্ক। কোম্পানি forfeited 500 shares of which 20 each on which a shareholder failed to pay allotment money. ঠিক আছে? কোম্পানি forfeited 500 shares of which 20 each on which a shareholder failed to pay allotment money 12 টাকা পার শেয়ার, including premium 5 টাকা পার শেয়ার। ঠিক আছে তো? and final call বলেছে 18 টাকা as fully paid up to analyze the transaction regarding forfeiture and issue of shares. তাহলে ভালো করে বোঝার চেষ্টা কর, এখানে কি বলতে চাইছে? রিইস্যু বলেছে কিছু? বলছে কোম্পানি 500 টা শেয়ার ফরফিট করছে 20 টাকা দামের শেয়ার। আচ্ছা, শেয়ার ফেল টু পে, অ্যালটমেন্টে ফেল করেছে 12 টাকা, যার মধ্যে প্রিমিয়াম ছিল 5 টাকা। ঠিক আছে? আর ফাইনাল কলে ছিল 18 টাকা ফুললি পেড আপ। ট্রানজাকশন সেটা ভুল। হ্যাঁ বল। ভুল লাগছে। কোশ্চেনটা আমার কাছে একটু ভুল লাগছে। কোশ্চেনটা আমার কাছে ভুল লাগছে কারণ দেখ, আমি ফরফিচার জার্নালটা করতে পারবো। সত্যি কথা বলতে আমি রিইস্যু জার্নাল করতে পারবো না এই অঙ্কে। কারণ রিইস্যু তো বলেনি কতগুলো শেয়ার রিইস্যু হচ্ছে। এই অঙ্কে তো বলেনি কতগুলো শেয়ার রিইস্যু হচ্ছে। আমি কি করে করবো এটা? সব টোটাল করলে হচ্ছে না 20 ওইভাবে টোটাল না, বাদ দে না। যেটা বলছি শোন না। এই অঙ্কটাই ফরফিচারি করতে হবে। রিইস্যু করতে পারতাম। রিইস্যু করতে পারতাম। এটলিস্ট তো বলতে হবে রিইস্যু কতগুলো শেয়ার করছি। ঠিক আছে তো? না বললেও করা যেত। কতগুলো শেয়ার রিইস্যু হচ্ছে এটা না বললেও আমি করে ফেলতে পারতাম। ওকে তো এটলিস্ট বলতে পারতো কত টাকা দামে রিইস্যু হচ্ছে, সেটুকু তো বলতে পারতো। তবুও একটা ট্রাই করা যেত। যাই হোক, তাহলে শুধু ফরফিচার জার্নালটা করে রাখ এই অঙ্কটা। ২ নম্বর অঙ্কটা। ২ নম্বর অঙ্কটা কি লিখবো? লিখবো কি? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। ফরফিচার জার্নাল শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কতগুলো শেয়ার ফরফিট? 500 টা শেয়ার ফরফিট ইন্টু মানি সো কলড আপ। কলড আপ তো পুরোটাই হয়েছে, বুঝতেই পারছিস। 20 টাকা করে। 500 × 20 10,000 টাকা নাকি রে? 10,000 টাকা। এবার লিখবো সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট। প্রিমিয়াম দিতে না পারলে প্রিমিয়াম ডেবিট করতে হবে। 500 টা শেয়ার। প্রিমিয়াম কত করে ছিল বল অঙ্কে? 5 টাকা। 500 × 5 কত হলো? 2500 টাকা। ঠিক আছে? 2 লিখবো কি? টো কল সিনেরিয়ার।
কল সিনিয়ে টাকা দিতে পারিনি, অ্যালটমেন্টে 12 টাকা, অ্যালটমেন্টে 12 টাকা আর ফাইনাল কলে না অ্যাপ্লিকেশন 3টা হবে। এগুলো প্রয়োজন। না কোশ্চেনটা মনে হচ্ছে না একটা ভুল আছে, বুঝিস তো? কোশ্চেনটা ভুল আছে, কেননা এখানে ধর অ্যালটমেন্টে 12 টাকা ফেল করেছে, ঠিক আছে তো? ঠিক আছে, যার মধ্যে প্রিমিয়াম ছিল। আর ফাইনাল কলে 18 টাকা। না, আমি পরে দেখবো অঙ্কটা, কোশ্চেনটা অন্য পেজে নিশ্চয়ই এরকম টাইপের অঙ্ক থাকবে। দেখি এরকম ধরনের অঙ্ক করেছিস তো, মানে কোশ্চেনটা চেঞ্জ থাকতে, ওটা তো কোশ্চেন ঠিক আছে ওখানে। অন্য কোনো পেজ দেখি, এই অঙ্কটা আমার ডাউট লাগছে অঙ্কটা। আমি দেখবো ওখানে পরে অঙ্কটা। এই কোশ্চেনটা ভুল লাগছে, কারণ এখানে কি বলেছে? এখানে বলছে যে কোম্পানি 500 শেয়ার ফরফিট করেছে, এক একটা শেয়ার 20 টাকা করে। অন হুইচ আ শেয়ারটা ফেল টু পে অ্যালটমেন্ট মানি অফ 12 টাকা পার শেয়ার, যার মধ্যে প্রিমিয়াম ছিল অফ ₹5 পার শেয়ার। মানে 12 টাকার মধ্যে প্রিমিয়াম, 12 টাকার মধ্যে 5 টাকা প্রিমিয়াম, মানে 7 টাকা ক্যাপিটাল। আচ্ছা, ওটা বেশি ছিল। অ্যান্ড ফাইনাল কল অ্যাট ₹18 টাকা। লাইন তো ঠিক লেখা নেই না, লাইন তো ঠিক লেখা নেই। ফাইনাল কল 18 টাকা অ্যাজ আ ফুললি পেড আপ। তো বই তো এটাই লেখা ছিল, তাহলে কোশ্চেন ভুল দিয়েছে কিনা, কোনো একটা লাইন মিস করে গেছে কোশ্চেন, কোনো পার্টিকুলার কোনো একটা লাইন মিস করে গেছে। আমার যা মনে হচ্ছে এখানে ফাইনাল কল লেখা ছিল না, এটা হচ্ছে আমার যা মনে হচ্ছে এটা রিইস্যু হয়েছে, এই 18 টাকাটা রিইস্যু হয়েছে। আমার যা মন বলছে এই 18 টাকাটা রিইস্যু হয়েছে, ঠিক আছে? 18 টাকাটা রিইস্যু বলে দিয়েছে, ঠিক আছে তো? আর এখানে ফাইনাল কলে একটা টাকা ছিল, সেটা লেখেনি, সেটা লেখেনি। যাই হোক, এই অঙ্কটা আমি ক্যান্সেল করলাম, কিন্তু কোশ্চেনটা আমার কাছে ভুল লাগছে, অঙ্কটা আমি ভুল বলে। এর সঙ্গে থিওরি দিয়েছিল শেয়ারের সঙ্গে ডিবেঞ্চারের পার্থক্য লিখে। লাস্ট কোশ্চেন পিএল অ্যাপ্রোর কোশ্চেন, ঠিক আছে? বলছে প্রীতম, রুদ্র আর রাহুল ওয়ার পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 3:2:1 রেশিও বলেছে। ক্যাপিটাল বলেছে 1.5 লাখ, 1,50,000 টাকা। স্যালারি বলে দিয়েছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে দিয়েছে। বলছে পার্টনার্স ওয়ার এন্টাইটেল টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল 4% পার অ্যানাম। তারপর কোশ্চেন কি ছিল দেখতে, এখানে কি রেশিও লেখা আছে? রেশিও কোথায় দিয়েছে? 3:2:1। না দাঁড়া, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 4% পার অ্যানাম, তাই তো? 2 নম্বর পয়েন্টটা পড়তো একজন। পার্টনার্স ওয়ার এন্টাইটেল টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল এট 4% পার অ্যানাম, তাই তো? আর কি লেখা ছিল? তারপরে কি লেখা ছিল? Net profit for the year 2022. এরকম করে লেখা ছিল উইদাউট প্রোভাইডিং দ্য অ্যাবাভ আইটেমস। No. ছিল তো নিচে। Ratio position without providing the above item. ঠিকই তো আছে। দাঁড়া, পরের লাইন এটা একটু গন্ডগোল লিখেছে এটা। নেট প্রফিট 54,000 টাকা ওয়াজ ডিভাইডেড ইন দ্য প্রফিট শেয়ারিং রেশিও। ও আচ্ছা, এটা নিশ্চয়ই হবে, এটা ভুল লেখা ছিল, ঠিক আছে? পরে দেখছিলাম। এটা তোকে কি দিয়েছে জানিস তো? এটা কিন্তু পিএল অ্যাপ্রোর অঙ্ক দেয়নি, জার্নাল এটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিয়েছে, পাস্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, ঠিক আছে তো? পাস্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিয়েছে। এটা হবে। জার্নাল কি বলছো? পাস্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, পিএল অ্যাপ্রোচ জার্নাল না, এখানে পাস্ট অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, এটা আলাদা জিনিস, টপিকটা আলাদা জিনিস। রাহুল ওয়াজ এন্টাইটেল টু আ স্যালারি, রাহুল স্যালারি পায় প্রতি মাসে কত করে? 1,000 টাকা করে। আর পার্টনার ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত বলেছে? 4% পার অ্যানাম, ঠিক আছে তো? 4% পার অ্যানাম, ঠিক আছে, এটাও বোঝা গেল। নেট প্রফিট ফর দ্য ইয়ার 54,000 টাকা ওয়াজ ডিভাইডেড ইন দ্য প্রফিট শেয়ারিং রেশিও। এই 54,000 টাকাটা প্রফিট শেয়ারিং রেশিও ভাগ করা হয়েছে।
তুই গল্পটা বলে দিচ্ছি, তাহলে তুই বুঝতে সুবিধা হবে। এটা একটু অন্য ধরনের পাঁচটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। পিএল অ্যাপ্রো খুলছি, পিএল অ্যাপ্রো তোদের খুলতে হবে না, জাস্ট বোঝানোর জন্য। পিএল অ্যাপ্রো অ্যাকাউন্ট কিচ্ছু খুলতে হবে না, কিন্তু এগুলো পরীক্ষা কিন্তু পিএল অ্যাপ্রো খুলতে হবে না তোকে, তোকে কিছু বোঝানোর জন্য বলছি। পিএল অ্যাপ্রো ভালো করে দেখবি, যেমন অত ডিটেলসে লিখছি, জাস্ট একটু বোঝানোর জন্য বলছি। নেট প্রফিট কত ছিল বল আমাকে কোশ্চেনে? 54,000 টাকা। ভালো করে বুঝবি কি যে বোঝাচ্ছি, কারণ দেখ আমি এই অঙ্কটা এক লাইনে অঙ্ক, 4 নম্বর পেয়ে যাবি এক লাইনে, আমি জানি এক লাইনে করে, কিন্তু এক লাইনে করলে তুই বুঝতে পারবি না, ঠিক আছে? তো ওই যে আমাদের যে সিবিএসসি বোর্ডে যারা স্টুডেন্ট গুলো পড়ছে, ওরা একবারেই বুঝে যাবে, কারণ এই লাইনটা এক লাইনে করে, এটা পাঁচটা অ্যাডজাস্টমেন্ট, কারণ এটা তুই জানিস না। এটা কি বলেছে ব্যাপারটা, যে গল্পটা বলছি, পাঁচটা অ্যাডজাস্টমেন্ট মানে কি বলতো, তোর অরিজিনালি ভাগ করতে হবে একটাতে, তুই করেছিস আর একটা রেকটিফিকেশন, পাঁচটা মানে রেকটিফিকেশন করতে হবে। এটা রেকটিফিকেশন, কিছু ভুল করেছে, এটাকে সংশোধন করতে হবে। নেট প্রফিট 54,000 টাকা দিয়েছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল আইওসি বল দেখি কত কত ছিল। আইওসি বলেছে 4% করে, 1.5 লাখের 4% কত হচ্ছে বল? নামগুলো বলতো, প্রথমে ছিল রাহুল, তাই তো? প্রীতম, রুদ্র, রাহুল। প্রথমে প্রীতম, তারপর রুদ্র, রাহুল। প্রীতম, রুদ্র, রাহুল। তাহলে বল কত কত ছিল বল? প্রীতমের কত ছিল ক্যাপিটাল? 1.5 লাখের উপর 4% মানে 6,000 টাকা। 6,000, 4,000, 2,000, কত হচ্ছে? 12,000 টাকা। ঠিক আছে, বুঝে গেল? আচ্ছা, আর কি ছিল বল? স্যালারি, তাই তো? কি রে, স্যালারি ছিল তো? স্যালারি কার কার ছিল? শুধু রাহুল, তাই তো? কত ছিল রাহুলের স্যালারি? পার মান্থ মানে 12,000 টাকা। 54 থেকে 24,000 টাকা বাদ দিলে রইল কত? 30,000 টাকা। 30,000 টাকা, এটা কি লিখবো? শেয়ার অফ প্রফিট। আমি তোকে বোঝাচ্ছি, পরীক্ষায় কিন্তু এটা করতে হবে না, এই জন্য আমি এত অনেক ছোট ছোট করে লিখছি, বেশি লিখছি না। শেয়ার অফ প্রফিট 54,000 থেকে 24,000 বাদ দিলে 30,000 টাকা। ভাগ হবে টাকাটা। প্রীতম, রুদ্র আর রাহুল কত হচ্ছে? 15, 10, এটা হচ্ছে অরিজিনাল, এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত ছিল, এটা জেনুইন। কিন্তু করেছে কি সেটা দেখ, ওরা করেছে কি। নেট প্রফিট কত ছিল? 54,000 টাকা। এখানে শেয়ার অফ প্রফিট 54,000 টাকা ডাইরেক্ট ভাগ করে দিচ্ছে, আর কিছু করেনি। প্রীতম, রুদ্র, রাহুল কত ভাগ কর? 54,000 টাকা ভাগ কর। রেশিও কি ছিল ভাগ করে দেখ। এটাই বলেছে, দেখ এটাই বলেছিল, ভাগ করে দিয়েছে। শুনতে পাচ্ছি না। 27,000, 18,000, 27,000, 18,000, 9,000। বুঝতে পারছি ব্যাপারটা? হওয়া উচিত ছিল, কার কি হওয়া ছিল দেখেছিস তো, এইটা হওয়া উচিত ছিল, কিন্তু হয়ে গেছে এটা। ঠিক আছে, এটাকেই তোকে রেকটিফিকেশনের জার্নালে করতে হবে, মানে জার্নালটা করতে হবে। এবার তার যদি ধর আমরা যখন আগের নিয়মটা যদি ভাবি, তাহলে কার কত টাকা পাওয়া উচিত ছিল, কারণ এখানে তো যা ঝামেলা হবে পার্টনারদের ক্যাপিটাল নিয়ে ঝামেলা হবে, কার কত পাওয়া উচিত ছিল এটা তো কোশ্চেনটা পড়ে দেখতে হবে। এই যে ধর এখানে রাহুল, ধর জেনারেলি যদি ভাবি রাহুলের কত পাওয়ার কথা, মানে জেনারেলি যদি ভাবিস রাহুলের কত পাওয়ার কথা, দেখ মানে আগে মানে অরিজিনালটা বলছি, রাহুলের কত পাওয়ার কথা? রাহুল, রুদ্র আর আগে কে ছিল? প্রীতম ছিল না? প্রীতমের কত পাওয়ার কথা ছিল বল? প্রীতমের কত পাওয়ার কথা? প্রীতমের পাওয়ার কথা 6,000 টাকা প্রীতম পাবে, আর 15,000 টাকা পাবে। তাহলে প্রীতমের পাওয়ার কথা কত? 20,000 টাকা। প্রীতমের 21,000 টাকা পাওয়ার কথা। রাহুলের কত পাওয়ার কথা? রাহুলের 12,000 12,000 টাকা আর 5, 19,000 টাকা। কেন 26? 19,
রাহুলের 2,000 টাকা আর 12,000 টাকা, 14,000 টাকা, 14 আর 5 19,000 টাকা। রাহুলের 19,000 টাকা আর রুদ্রর কত টাকা? 26 রুদ্রর পাওয়ার কথা 10,000 টাকা, দাঁড়া উপর দিয়ে দেখি না। রুদ্রর পাওয়ার কথা 4,000 টাকা, 4,000 টাকা, 10,000, 14,000 টাকা। ঠিক আছে তো? দেখ তো সব ঠিক আছে তো? দেখে নে। আমি আবার বলে দিচ্ছি, প্রথম দিয়ে দেখে নিচ্ছি, দেখ একটু হাইলাইট করে দিই। রাহুল লাস্টে প্রীতমের 6,000 টাকা পাওয়ার কথা আর 15,000 টাকা। 6 আর 15, প্রীতমের 21। হ্যাঁ, প্রীতমের 21। রাহুলের 2,000 টাকা আর 12, 14, 5, 19। ঠিক আছে। আর রুদ্রর পাওয়ার কথা 4 আর 10, 14,000 টাকা। ঠিক আছে, এটা পাওয়ার কথা। এই টাকাটা পাওয়ার কথা, অরিজিনালি এটা পাওয়ার কথা, এটা পাওয়ার কথা। ঠিক আছে, পাওয়ার কথা মানে যেটা পাওয়ার কথা তোর কি করতে, তুই ক্রেডিট করতি না? যেটা পাওয়ার কথা তুই কি করতে, তুই ক্রেডিট করতি। কিন্তু তুই পেয়েছিস কোনটা? তুই পেয়েছিস কোনটা জানিস তো? 27,000 টাকা। 18,000 টাকা প্রীতম 27, রাহুল। আচ্ছা, আমাদের আগে পরে হয়ে যায়নি তো? তাহলে কিন্তু অ্যান্সার আর রুদ্র মিডিলে ছিল রুদ্র মিডিলে ছিল মিডিলে ছিল। তো এমনি এটা ঠিক আছে তো লেখা? এটা লেখা তো ঠিক আছে? হ্যাঁ নামটা রাহুলকে লাস্টে বসে অ্যামাউন্টটাও তো চেঞ্জ হয়ে যাবে, তাই তো? নাম চেঞ্জ করে দিকে বসে এখানে লিখবো রুদ্র আর এখানে লিখবো রাহুল। আর একবার দেখে নি, রুদ্র 19,000 টাকা হচ্ছে তো, 4,000 টাকা আর 10,000 টাকা। রুদ্র 14,000 টাকা। রুদ্র 14,000 টাকা। ঠিক আছে, রুদ্রর কথাটা দেখি। দেখ রুদ্রর পাওয়ার কথা কত? ডেবিট 18,000 টাকা। তোরা তো এটা তো পারার কথা, ওই যে তোর ডেবিট আর ক্রেডিটের মানে বুঝতে পারছিস তো না? ওই গুডউইল ট্রিটমেন্ট করলাম টেবিল এন্ট্রি। টেবিল এন্ট্রিতে কি বলতাম? পাওয়ার কথা, পাওয়ার কথাকে কি বলতাম? ক্রেডিট। আর যেটা পাবে সেটা কি বলতাম? ডেবিট। ঠিক আছে তো? পাওয়ার কথা, যেটা অরিজিনাল পাওয়ার কথা তাকে ক্রেডিট বলে। পাওয়ার কথা ইয়ে ক্রেডিট, যেটা এটাই তো পাওয়ার কথা। কিন্তু ওরা পাবে কোনটা, মানে পেয়ে গেছে কোনটা? ডেবিট। 27, 18 আর 9। দেখ, তোর পাওয়ার কথা 21, কিন্তু তুই পাবি কত? 27। তাহলে কি হচ্ছে, তুই যদি ক্রেডিট ডেবিটে বুঝতে অসুবিধা, তুই প্লাস মাইনাস কর। কারণ ক্রেডিট মানে কি শিখেছিলাম? ক্রেডিট মানে কি শিখেছিলাম? প্লাস। ক্রেডিট মানে প্লাস আর ডেবিট মানে মাইনাস। তাহলে তুই ভাব তোর পাওয়ার কথা 21, কিন্তু তুই নিয়ে নিস 27। তাহলে তুই বেশি নিস না কম নিয়েছিস? 6,000 টাকা বেশি নিয়ে কমাতে হবে। তাহলে মাইনাস 6,000 টাকা। 14 পাওয়ার কথা তুই 18,000 টাকা তুলে নিয়েছিস, কত টাকা বেশি? 4,000 টাকা বেশি নিয়ে নিস, এখন 4,000 টাকা কমাতে হবে। এটা 10,000 টাকা প্লাস করতে হবে। জাস্ট একটু বইটা দিয়ে কোশ্চেন লাগবে তোমার কাছে। প্রীতম ডেবিট রুদ্র ডেবিট অ্যান্সার মিলেছে? অ্যান্সার কি মেলাতে পেরেছিস? দেখ অ্যান্সার মিলেছে, তুই এতই দেখতে হবে না। দেখ কি দেখেছিস? এটা হচ্ছে, এইবার তুই ব্যাপারটা কি বুঝতে পারলি? অঙ্কটা মাথায় ঢুকলো? আমি যদি এক লাইনে করে দিই, বুঝতে পারতি এটা? এক লাইনে বুঝতে পারতি না তো? বুঝতে পারলি তো? এটা দেখ, বুঝেছিস কি বুঝিসনি বল? এটা অঙ্কটা বুঝেছিস কি বুঝিসনি? এটা পাস্ট, এটাকে বলে পাস্ট অ্যাডজাস্টমেন্ট। নতুন টপিক পাস্ট অ্যাডজাস্টমেন্ট। অনেকদিন আগে তোদের ভিডিও পাঠিয়েছিলাম, পাস্টের প্রচুর ভিডিও পাঠিয়েছিলাম, তোরা হয়তো দেখিসনি। তাহলে এটা জার্নাল যদি সাজাস তাহলে কি হবে? জার্নালটা এটা জার্নাল সাজাস তাহলে কি হবে বল? নিজেও তো বলতে পারবি। প্রীতম মাইনাস মানে কি? ডেবিট। তাহলে লিখবো কি? প্রীতম ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 6,000 টাকা। রুদ্রস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 4,000 টাকা। টু রাহুলস ক্যাপিটাল, এটাই কি অ্যান্সার আছে? এটা পাস্ট অ্যাডজাস্টমেন্ট, আগের বছর এসেছিল পরীক্ষায়। ঠিক আছে তো? এবার বুঝতে পারলি ব্যাপারটা কি করে করলাম? তোকে পুরো বেসিক কনসেপ্ট তোকে করে দিলাম, অরিজিনালি কি হওয়া উচিত। এবার লেসার পরীক্ষায় দেখ, তুই যদি এতটা করে করতে পারিস তাহলে তো তুই এইভাবে হয়ে গেল, হয়তো একটু টাইম বেশি লাগলো। কিন্তু পরীক্ষায় যদি এত সময় নেই, পরীক্ষায় মেনলি এটা করতেই হবে তোকে, এটা করতেই হবে, এটা এইটুকু তো করতেই হবে তোকে। পরীক্ষায় তোকে এইটুকু করতেই হবে। এবার একটু লেখালেখিগুলো কি লিখতে হবে জাস্ট একটু বলে দিচ্ছি।
স্যার জার্নাল লিখতে হবে? জার্নাল লিখতেই হবে এটা। এটাকে লিখতে হয় কি বলতো, প্রফিট মাইনাসটাকে লিখে প্রফিট অলরেডি ডিস্ট্রিবিউটেড, এটা এখানে লিখতে হয় প্রফিট অলরেডি ডিস্ট্রিবিউটেড। স্যার ওয়ার্কিং সেম এটা এখানেই, এটা মেইনলি ওয়ার্কিং অঙ্কের মধ্যেই সব প্রফিট অলরেডি ডিস্ট্রিবিউটেড। আর এইটা তো বুঝতে পেরেছি, এইটা তো করতে হলো না, কিন্তু এইটা কি করে বেরোলো, এইটা তোকে করে দেখাতে হবে। এইটা কি করে বেরোলো, ঠিক আছে? এইটা কি করে বেরোলো, কি করতে হবে বুঝতে পারলি তো? আমি তো তোকে এটা একটা করালাম, এটা একটা করালাম, বুঝতে পারলি ব্যাপারটা? কিন্তু পরীক্ষাতে এত করতে হয় না, পরীক্ষা হলে তুই এই ঘরটা করবি, প্রীতম, রুদ্র, রাহুল ঘর করলি। এইটা তো কোনো ডাউট নেই যে এই ২৭,০০০, ১৮,০০০, ৯,০০০ এটা তো বুঝেছি। কিন্তু এই ২১,০০০ টাকা তুই পরীক্ষায় কি করে বুঝবি? এর জন্য কি করতে হবে? ছোট্ট একটা রাফ করে নিতে হবে। প্রীতম, তারপর কি ছিল বল? রুদ্র, তারপর কি ছিল? রাহুল। তাহলে প্রথমে কি লিখবি? আইওসি। কি লিখলাম? আইওসি। ডাইরেক্ট করবি আইওসি। আইওসি কত বের করেছিলি বল? আইওসি ৬, ৪, ২। ৬,০০০, ৪,০০০, ২,০০০। ঠিক আছে? আইওসি হয়ে গেল। আর কি ছিল বল? স্যালারি। স্যালারি কার কত? 12,000 ১২,০০০। ঠিক আছে? ১২,০০০ টাকা। এবার লিখবি, তাহলে বাকি রইল কত? ব্যালেন্স প্রফিট। এবার লিখবি ব্যালেন্স প্রফিট। ব্যালেন্স প্রফিট ডিস্ট্রিবিউটেড। ব্যালেন্স প্রফিট কত হচ্ছে তুই হিসাব করে বল। হিসাব তো করতে পারবি, বল। ৬ আর ৪, ১০ আর ২, ১২। ১২ আর ১২, ২৪,০০০ টাকা চলে যা। ৫৪ থেকে ২৪,০০০ টাকা বাদ দে। কত হয়েছে? ৩০,০০০ টাকা। বাকি ৩০,০০০ টাকা ভাগ করবি। রেশিও কি ছিল? ৩০,০০০ টা ভাগ করেছিলি তো? এই তো ৩০,০০০ টা ভাগ করেছিলি। তাই না? তো এবার ১৫, ১০, ৫। ১৫,০০০, ১০,০০০, ৫,০০০। ঠিক আছে তো? তাহলে কত হচ্ছে? এটা ২১,০০০, এটা ১৪,০০০, আর ওটা কত? ১৪ আর ৫, ১৯,০০০। বুঝতে পারলি তো? সেটাই এখানে তুলে দিয়েছি। মানে তোকে এই রাফটা করে নিতে হবে। এইটা করে নিয়ে এখানটা করে নিতে হবে। তাহলে লিখবি প্রফিট ডিস্ট্রিবিউটেড। এখানে স্টার মেরে দিলাম, নিচে করা আছে। বুঝতে পারলি? এইটুকুই করতে হবে। তাহলে কি করতে হবে? এই বক্সটা করবি আর এই বক্সটা করবি, তোর কাজ হয়ে যাবে। এই দুটো বক্স করে দিয়ে দিচ্ছি খাতাটা। ঠিক আছে? এই পেজের মধ্যে, এতগুলো পেজের মধ্যে আমার এই অঙ্কটা আমার খুব ভালো লেগেছে। যেখানে ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট অঙ্ক করে।